আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বইটির অন্তর্গত লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশটির শেষের দিকে হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এর আগের দুটি ক্লাসে আমি এই গদ্যাংশটির বিষয়বস্তু এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা আগের ক্লাস দুটি না দেখে থাকো তাহলে ভিডিওটির নিচে ডেসক্রিপশনে আগের ক্লাসে দুটি লিংক দেওয়া রইলো, তোমরা অবশ্যই আগের ক্লাস দুটি দেখে নিও। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, তাতে আমি ক্লাসের যে ভিডিওটি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। ৭. প্রসঙ্গ উল্লেখ করে টিকা লেখো। প্রথমে দেখো আছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা সম্পর্কে টিকা লিখতে হবে। কি লিখেছি দেখো। লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে দেহরাদুন এক্সপ্রেসের একটি কামরায় ১৬ জন কাবুলিওয়ালার প্রসঙ্গ রয়েছে। লেখক যাত্রাপথে এদের সঙ্গী হন আফগানিস্তানের রাজধানী কাবুলের অধিবাসীদের মধ্যে যারা বাংলাদেশে নানা জিনিসপত্র বিক্রি ও সুদের কারবার করতে আসেন তাদের কাবুলিওয়ালা বলা হয়। তারপর দেখো প্রস্তুত। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে কাবুলিওয়ালাদের মাতৃভাষা প্রসঙ্গে কবি খুশহাল খা খট্টকের ও আদম খা দুরথানির মহব্বতের কিস্সার প্রসঙ্গে পশতু ভাষার কথা এসেছে। পশতু হলো ইন্দো ইরানীয় ভাষার ইরানীয় উপশাখা থেকে উদ্ভূত একটি আধুনিক ভাষা। আফগানিস্তানের দক্ষিণ পূর্ব অংশ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কিছু অংশ, বেলুচিস্তান এবং পাঞ্জাবের অংশ বিশেষে প্রচলিত ভাষা বিশেষ হলো পশতু। তারপর দেখো ফার্সি। লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা হিসাবে ফার্সি ভাষার কথা বলা হয়েছে। সমগ্র ইরানের ব্যবহৃত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ইন্দো ইরানীয় উপগোষ্ঠীর অন্যতম ভাষা এটি। পারস্যের প্রাচীন জনগোষ্ঠীর ভাষা থেকে ফার্সি ভাষার উদ্ভব। তারপরে দেখো আফগানিস্তান। লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে কাবুলিওয়ালাদের বাসমীর প্রসঙ্গ আলোচনায় আফগানিস্তানের কথা এসেছে। আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এখানে বিভিন্ন জাতির ও ভাষার সমাবেশ লক্ষ্য করা যায়। পূর্ব আফগানিস্তানের পশতুভাষীরা ওয়াজিরি, আফ্রিদি ইত্যাদি নামে এবং কাবুল উপত্যকার উপজাতিভুক্ত মানুষরা পাঠান নামে পরিচিত। বরিশাল। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে আগা সাহেবের ব্যবসা কেন্দ্র হিসাবে বরিশালের পটুয়াখালী বন্দরের প্রসঙ্গে এসেছে। বাংলাদেশের ঢাকা বিভাগের একটি জেলা, মহকুমা, থানা ও শহর। জেলাটির আয়তন ৯,৭৯৮ বর্গ কিলোমিটার। ১৭৬৫ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এই জেলা বাঘরগঞ্জ নামে ব্রিটিশ শাসনের অধীনে থাকে। গজল। ফার্সি ভাষায় প্রণয় সঙ্গীত হলো গজল। গজলের প্রতিটি পংক্তি একই ছন্দে লিখিত হয়। গজলের শেষ সেরে সাধারণভাবে গীতিকারের ছদ্মনাম থাকে। ১৯২৮ খ্রিস্টাব্দে গোয়া থেকে কলকাতায় আসার পথে ট্রেনে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঘটনাচক্রে ১৬ জন কাবুলিওয়ালার সহযাত্রী হয়েছিলেন। তাদের সঙ্গে কথা বলার সময় লেখক তাদের মধ্যে কেউ পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশহাল খা খট্টকের গজল জানেন কিনা তা জানতে চান। তখন একজন পাঠান ব্যক্তি উৎসাহিত হয়ে তাকে পশতু ভাষায় রচিত খুশহাল খা খট্টকের গজল গেয়ে শোনান। তারপর দেখো উর্দু। তুর্কি শব্দ উর্দু থেকে উর্দু এসেছে। এর অর্থ শিবির বা ক্যাম্প। এটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে ইন্দো আর্য শাখার ভাষা। পাকিস্তান, ভারত, আফগানিস্তান ছাড়াও বিশ্বের নানা দেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষরা উর্দুতে কথা বলেন। দেহরাদুন এক্সপ্রেসে কাবুলিওয়ালাদের সঙ্গে গয়া থেকে কলকাতার ফেরার সময় লেখক দুই সহযাত্রীকে পশতু ভাষায় নিজেদের মধ্যে আলাপচারিতায় নিমগ্ন থাকতে দেখেছিলেন। পশতু ভাষা জানা না থাকলেও
উর্দু জানার সুবাদে তাদের আলোচনায় বিষয়বস্তু সহজে আলোচনার বিষয়বস্তু সহজেই তিনি বুঝতে পেরেছিলেন। নমাজ। নমাজ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। আরবিতে বলা হয় সালাত। ইসলাম ধর্ম যে ৫টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে নমাজ হলো দ্বিতীয়। ইসলাম ধর্মে সারাদিনে ৫ বার নমাজ পড়া কর্তব্যরূপে চিহ্নিত হয়েছে। এছাড়াও নানান উপলক্ষে নমাজ পড়া হয়ে থাকে। ইসলাম ধর্মে মনে করা হয় নমাজ সমস্ত রকমের অপকর্ম ও পাপ থেকে মানুষকে রক্ষা করে। ৮. নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লিখো। ৮.১ স্টেশনে পৌঁছে লেখক কি দেখে স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন? উত্তরটা দেখে নাও। সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে শ্বশুরবাড়ি গয়া থেকে ফেরার সময় দেহরাদুন এক্সপ্রেস ধরবেন বলে স্টেশনে পৌঁছে লেখক দেখলেন ট্রেন যথাসময়ে স্টেশনে এলেও গাড়িতে অসম্ভব ভিড়। মধ্যম শ্রেণীর কামরায় কোনোভাবে ওঠা সম্ভব ছিল না। দ্বিতীয় শ্রেণীর কামরাগুলিতে মানুষজন মেঝেতে বিছানা করে কোথাও বা বসে অথবা দাঁড়িয়ে যাচ্ছে। তৃতীয় শ্রেণীর একটি বড় বগির কাছে একেবারে লোকের ভিড় নেই। সেটি জনা কয়েক কাবুলিওয়ালা দখল করে রেখেছেন। ৮.২ দু-চারটি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখককে কি রকম সাহস দিয়েছিল? উত্তরটা দেখো। সুনীতিকুমার চট্টোপাধ্যায় পথ চলতি গদ্যাংশে যে সময়ের কথা বলেছেন, সেই সময়ে ফার্সি ছিল আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা। সরকারি ভাষা হওয়ার কারণে তার সম্মান ছিল অনেক বেশি। পাঠানদের মাতৃভাষা পশতু তখন তেমন সম্মান ছিল না, কারণ পশতুভাষী লোকেদের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির অভাব ছিল। লেখকের শ্বশুরবাড়ি গয়া থেকে কলকাতা যাবার জন্য স্টেশনে পৌঁছে দেখেছিলেন তৃতীয় শ্রেণীর একটি বগির কাছে লোকের ভিড় একেবারেই ছিল না, কারণ সেটি কয়েকজন কাবুলিওয়ালার দখলে ছিল। তখন লেখক ঠিক করেন যে তিনি এই কামরাতে উঠবেন। তার মনে সাহস ছিল যে তিনি দু একটি ফার্সি ভাষা বলতে পারেন। তিনি পশতুভাষী কাবুলিওয়ালাদের সাথে ফার্সি ভাষায় কথা বলেন, তাহলে তারা হকচকিয়ে যাবে এবং তারপর তাকে জায়গা করে দেবে। ৮.৩ আলেম শব্দের মানে কি? লেখকে কারা কেন মস্ত আলেম ভেবেছিলেন? উত্তরটা দেখতেই আলেম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি। দেহরাদুন এক্সপ্রেসে তৃতীয় শ্রেণীর কামরার কাবুলিওয়ালা বা সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে এক মস্ত আলেম ভেবেছিলেন। বাঙালি হয়েও তিনি যেভাবে ফার্সি ভাষায় অত্যন্ত সহজভাবে কথাবার্তা বলতে শুরু করেন, তাতে তারা হতভম্ব হয়ে পড়ে। তাদের ফার্সি জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে লেখক কথা বলতে গিয়ে সামান্য তাচ্ছিল্যের ভাব দেখিয়েছিলেন। তাদের মধ্যে একটি অল্প বয়সী ছেলে ফার্সি জানে বলে দাবি করে এবং সে লেখকের অভিপ্রায় জানতে চায়। লেখক জানান তিনি কলকাতা শহরে যাবেন আর সেই কারণেই তিনি ওই কামরায় জায়গা পেতে চাইছেন। এই কথা শুনে খানিক দ্বিধার পর সেই ছেলেটি দলের অনুমতি পেয়ে লেখককে ভিতরে আসতে বলে। লেখকের এই ফার্সি জ্ঞানের কারণেই কাবুলিওয়ালা তাকে এক মস্ত আলেম ভেবেছিলেন। ৮.৪ আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল সংক্ষেপে লেখো। উত্তরটা দেখো। সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে আগা সাহেবের প্রসঙ্গ এসেছে। লেখক শ্বশুরবাড়ি গয়া থেকে কলকাতায় ফেরার সময় দেহরাদুন এক্সপ্রেসে তৃতীয় শ্রেণীর একটি কামরায় কাবুলিওয়ালাদের সঙ্গ লাভ করেন। আগা সাহেবের সঙ্গে সেখানেই তার পরিচয় হয়। লেখক জানতে পারেন আগা সাহেবের ব্যবসার অঞ্চল পূর্ববঙ্গের পটুয়াখালী বন্দর অঞ্চল। তিনি বাংলার পল্লী অঞ্চলে শীতবস্ত্র আর হিং বিক্রি করেন। তাছাড়া কৃষকদের টাকা ধার দেওয়ারও ব্যবসা করে থাকেন। এমনকি দীর্ঘদিন বাংলাদেশে থাকার কারণে বরিশালের ভাষা তিনি নিজের মাতৃভাষার মতো বলতে পারেন, বরং কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। ৮.৫ লেখকের সামনের বেঞ্চির দুই পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করেছিলেন তা নিজের ভাষায় লেখো। লেখক কিভাবে সেই কথার অর্থ বুঝতে পারলেন? উত্তরটা দেখো। লেখকের সামনের বেঞ্চি দুই পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করেছিলেন তা এমন ছিল
লেখক সম্বন্ধে তাদের উপলব্ধিটি হলো এই যে তিনি খুব বিদ্বান আর অত্যন্ত বুদ্ধিমান। ইংরেজদের লেখা সব বই তিনি যেমন পড়েন তেমনি আবার ফার্সিও পড়েন। এইভাবেই কাবুলিওয়ালাদের সম্বন্ধেও তিনি কতই না খবর জেনেছেন, এমনকি তাদের আটপৌরে কথাবার্তাও তিনি অনেকখানি আয়ত্ত করে নিয়েছেন। ট্রেনে ওঠার শুরুতে ফার্সি ভাষায় কথাবার্তা বলা আর পরে পাঠানদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুস হালখা খট্টকের গজল কিংবা আদম খাঁ দুরথানির মহব্বতের কিস্সা সম্পর্কে লেখকের আগ্রহ দেখে তারা এমন আলোচনা শুরু করে। ৯, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখ। ৯.১, পাঠ্য গদ্যটির ভাবের সঙ্গে পথ চলতি নামটি কতখানি সঙ্গতিপূর্ণ হয়েছে বিচার করো। উত্তরটা দেখো। নামকরণহীন সৃষ্টির অস্তিত্ব বিপন্নপ্রায়। মস্তিষ্ক ছাড়া যেমন মানবদেহ কল্পনা করা যায় না, তেমনি নামকরণহীন সৃষ্টি অকল্পনীয়। তাই প্রত্যেক সাহিত্যিক নামকরণের ক্ষেত্রে বিশেষ দক্ষতার পরিচয় রাখেন। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ তিন ধরনের হয়ে থাকে: এক, বিষয়বস্তু কেন্দ্রিক; দুই, চরিত্র কেন্দ্রিক; তিন, ব্যঞ্জনাধর্মী। পরের প্যারায় দেখো, একবার লেখক শ্বশুরবাড়ি গয়া থেকে ট্রেনে করে কলকাতায় ফিরছিলেন। সেই রেলযাত্রার কাহিনী এই গদ্যাংশে তিনি অসাধারণভাবে তুলে ধরেছেন। এই রেলযাত্রাটি লেখকের কাছে স্মরণীয় হয়ে উঠেছে। কাবুলিওয়ালাদের সহযাত্রী হওয়ার দুর্লভ অভিজ্ঞতার কারণে এই রেলযাত্রা আর পাঁচটা ভ্রমণ কাহিনীর থেকে আলাদা। একজন ভদ্রলোকের পাঠান দেশে পাঠানদের মধ্যে দিন কাটানোর অভিজ্ঞতার কথা লেখক সম্ভবত প্রবর্তক পত্রিকায় পড়েছিলেন বলে জানিয়েছেন। কিন্তু কাবুলিওয়ালাদের মধ্যে সময় কাটানোর নিজস্ব অভিজ্ঞতা তার এই প্রথম। দেহরাদুন এক্সপ্রেসে চড়ে 1978 খ্রিস্টাব্দে এক শীতের রাতে কলকাতা ফেরার সময়ে 16 জন কাবুলিওয়ালার মধ্যে তিনি ছিলেন একমাত্র বাঙালি। তবুও তিনি তাদের কাছে গুরুত্বহীন থেকে কিভাবে শ্রদ্ধেয় ও আলেম হয়ে উঠেছিলেন সেই বিবরণী লেখক শুনিয়েছেন। সেই সঙ্গে আলোচনা করেছেন বরিশালের এক ব্যবসায়ী কাবুলিওয়ালার কথা, বস্তুকবি খোস হালখা খট্টক কিংবা আদম খাঁ দুরথানির কিস্সার প্রসঙ্গ। এইভাবে সেই ট্রেনের কামরাটিতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর ইংরেজ অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের কাবুলিওয়ালাদের সঙ্গে নিয়ে লেখক যেন পশতু সাহিত্য সম্মেলনের পরিবেশ গড়ে তুলেছেন। গভীর অন্তরঙ্গতায় কাবুলিওয়ালাদের সঙ্গে তার কথাবার্তার পাশাপাশি তাদের ধর্ম ও সংস্কৃতির কথা এসেছে। সারা জীবনেও এই ট্রেন যাত্রার অভিজ্ঞতার কথা তিনি ভুলবেন না। আর এই সমস্ত ঘটনা ঘটেছে পথ চলার মধ্য দিয়ে। রচনাটি সমস্ত ঘটনা পথেই ঘটেছে বলে রচনাটির নামকরণটি সার্থক ও যথাযথ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ৯.২, পাঠ্য গদ্যাংশটি থেকে কথকের চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি তোমার চোখে ধরা পড়েছে বিভিন্ন ঘটনার উল্লেখ করে লেখো। উত্তরটা দেখো। লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে লেখক তথা গল্পকথকের চরিত্রের নানা উল্লেখযোগ্য দিক প্রকাশিত হয়েছে। প্রথমটা দেখো, অবিচলিত। লেখক সেদিন গয়া থেকে কলকাতায় ট্রেন ধরার সময় প্ল্যাটফর্মে এসে প্রচন্ড ভিড় দেখেও কিন্তু বিচলিত হয়ে পড়েননি। তিনি ধৈর্য ধরেছেন। সাহসী, জবরদস্ত চেহারার কয়েকজন কাবুলিওয়ালার হুঙ্কারে যখন সাধারণ যাত্রী থেকে শুরু করে রেলের কর্মচারী বা পুলিশ পর্যন্ত তাদের দখল কামরাটির ত্রিসীমানায় যাচ্ছিলেন না, তখন সাহসী লেখক সেই কামরাতে ওঠার সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত তিনি সফল হন। বহু ভাষাবিদ, বর্ণিত কাহিনী থেকে লেখকের বাংলা, ইংরেজি তো বটে, এমনকি ফার্সি, আরবি ও উর্দু ভাষা ও সাহিত্য জ্ঞানের পরিচয় পাওয়া যায়। বন্ধুত্ব পরায়ণ ও সহানুভূতি, অত্যন্ত পণ্ডিত মানুষ হয়েও লেখক কাবুলিওয়ালাদের সঙ্গে যেভাবে মিশে গেছেন তাতে তার চরিত্রের বন্ধুত্ব পরায়ণতা ও সহানুভূতির দিকটি ফুটে উঠেছে। শেষের কথা, লেখকের সহজ সরল আন্তরিক ও আলাপি বৈঠকি মেজাজটি রচনাটিকে সুখপাঠ্য করে তুলেছে। ৯.৩, কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি সংক্ষেপে বিবৃত করো। উত্তর, পথ চলতি গদ্যাংশে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় ট্রেনে চড়ে গয়া থেকে কলকাতায় ফেরার কাহিনী বর্ণনা করেছেন।
প্ল্যাটফর্মে পৌঁছে লেখক দেহরাদুন এক্সপ্রেসের কোনো কামরাতে ওঠার মতো পরিস্থিতি খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু প্রচন্ড ভিড় ট্রেনের একটি তৃতীয় শ্রেণীর কামরা প্রায় খালি ছিল। লেখক সেখানে ঢুকতে যাওয়ার চেষ্টা করলে প্রায় 5-6 জন কাবুলিওয়ালা একসাথে গম্ভীর স্বরে বলে ওঠে যে সে কেবল পাঠানদের জন্য। লেখক তাদের জানান যে কেবল একজন মানুষের জন্য তিনি জায়গা চাইছেন। সেই কাবুলিওয়ালাদের মধ্যে ভালো ফার্সি জানার লোক না থাকায় লেখক সেই পরিস্থিতির পূর্ণ সুযোগ নেন। পরের প্যারায় দেখো, তিনি উপহাসের সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলেন যে আফগানিস্তানের কোন অঞ্চল থেকে তারা এসেছেন, যে ফার্সিতে কথা বলার ক্ষমতা তাদের নেই। এই পরিস্থিতিতে একজন অল্প বয়সী ফার্সি জানা যুবক প্রশ্ন করেন যে তিনি কি চান। লেখক তখন বলেন যে তার সেই কামরায় জায়গার দরকার। তিনি কোথায় যাবেন এই প্রশ্ন এলে লেখক এ কথাও বলেন যে তিনি কলকাতা শহরে যাবেন। এরপর পরস্পর মুখ চাওয়াচাই করে কাবুলিওয়ালারা লেখককে তাদের কামরায় প্রবেশ করার অনুমতি দেয়। এইভাবে কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি হয়েছিল। 9.4 কথক কেন বলেছেন যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিল, সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও। উত্তরটা দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে লেখক এই মন্তব্যটি করেছেন। শ্বশুরবাড়ি গয়া থেকে কলকাতায় ফেরার সময় ট্রেনে লেখক কাবুলিওয়ালাদের একটি 16 জনের দলকে সহযাত্রী হিসাবে পান। খুশহাল খা খট্টকের গজল। কথা প্রসঙ্গে লেখক ওই কাবুলিওয়ালাদের কাছে তাদের মাতৃভাষা পশতু সর্বশ্রেষ্ঠ কবি সম্রাট অরঙ্গজেবের সমসাময়িক খুশহাল খা খট্টকের গজল শোনার আগ্রহ প্রকাশ করেন। সবচেয়ে উপরের বাঙ্কে বসে থাকা এক কাবুলিওয়ালা অত্যন্ত খুশি আর উৎসাহিত হয়ে নানা কায়দায় তাকে সেই গান শোনান। দিল ভাঙা মহব্বতের কাহিনী। এরপর লেখক তাকে ধন্যবাদ জানিয়ে আদম খা দুরথানির কিস্সা কেউ জানে কিনা জানতে চাইলেন। তখন অপর এক পাঠান তাকে সেই দিল ভাঙা মহব্বতের কাহিনী কর্কশ গুরু গম্ভীর কণ্ঠে গেয়ে ও পাঠ করে শোনায়। এর মধ্য দিয়ে কাবুলিওয়ালাদের সংস্কৃতির প্রতি অনুরাগ ও আন্তরিকতার পরিচয় পেয়েছেন লেখক। সাহিত্য সংস্কৃতির সেই ক্ষণিক অপটু অথচ আনন্দময় চর্চাকেই লেখক পাঠ্যাংশে পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন আখ্যা দিয়েছেন। 9.5 পথ চলতি রচনায় ভাষা ও সংস্কৃতির বিভিন্নতা থাকা সত্ত্বেও যে সহজ বন্ধুত্ব উদার সহানুভূতির ছবিটি পাওয়া যায় তার সরব বিশ্লেষণ করো। বর্তমান সময়ে বন্ধুত্ব ও সহানুভূতির প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও। উত্তরটা দেখো, লেখক দেহরাদুন এক্সপ্রেসের কামরায় 16 জন শক্তিশালী চেহারার পাঠান কাবুলিওয়ালার সঙ্গে গয়া থেকে কলকাতায় ফিরছিলেন। লেখক কিন্তু পশতু ভাষা জানেন না, আর পাঠানরা ফার্সি ভাষা জানে না। তারা শুধু জানে তাদের মাতৃভাষা পশতু। লেখক কাবুলিওয়ালাদের সাথে সৌভ্রাতৃত্ব দেখিয়ে তাদেরকে প্রথমে পাঠানদের পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশহাল খা খট্টকের গজল গাইতে অনুরোধ করলেন। তখন এক পাঠান ভাবের আতিশয্যে কখনো কানে হাত দিয়ে কখনো বুকে হাত দিয়ে পশতু ভাষার গজল গাইতে শুরু করলেন। তারপর তিনি আদম খা দুরথানির মহব্বতে দিল ভাঙা কিস্সা শুনতে চান। এরপর এক পাঠান এই কিস্সা কতটা গান করে কতটা পাঠ করে শোনাতে লাগলো। এইভাবে ট্রেনের কামরায় যেন এক পশতু ভাষার গান এবং সাহিত্যের আসর বসে গেল। তাই লেখক বলেছেন যেন পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিল। 10 রেল ভ্রমণের সময় অচেনা মানুষের সঙ্গে তোমার বন্ধুত্বের অভিজ্ঞতা নিয়ে একটি রম্য রচনা লেখো। তোমার লেখাটির সঙ্গে প্রাসঙ্গিক ছবি আঁকো। এটি তোমরাই নিজেরাই করবে। এটি তোমাদের কাজ। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি কবিতা বা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।